সরি সরি, আমি ইচ্ছা করে করিনি, এক্সট্রিমলি সরি। আমি এদিকে মেয়েটা আসিয়ানের এতবার সরি বলা শুনে তার দিকে চোখ তুলে তাকায়। দেখতে পায় বছর 29 কি 30-এর এক সুদর্শন পুরুষ তার সামনে হাঁটু গেড়ে বসে কথাগুলো বলছে। তার মানে এই লোকটার সাথে তার ধাক্কা লেগেছে। ততক্ষণে হায়ারও আসিয়ানদের কাছে চলে এসেছে। হায়া বলে, কি হয়েছে? আসিয়ান হায়ার দিকে তাকিয়ে বলে, আমি ফোনে কথা বলতে বলতে হাঁটছিলাম, তখন ওনার সাথে ধাক্কা লাগে আর উনি নিচে পড়ে গিয়ে হাত কেটে গিয়েছে। আসিয়ানের কথা শুনে হায়া ও মেহরিমাও ঘাবড়ে যায়। তখনই তাদের পাশে দাঁড়িয়ে থাকা মহুয়া বলে ওঠে। মেঘলা, তুই? সকলে চমকে যায় মহুয়ার মুখে নামটা শুনে। মেহরিমা মহুয়াকে জিজ্ঞেস করে। তুমি ওকে চেনো? মহুয়া বলে, হ্যাঁ, ভাবিও আমার ক্লাসমেট আর ছোট দাদির মানে মিসেস মির্জার বোনের নাতনি। এত লতানো পাতানো সম্পর্ক আসে না মাথার উপর দিয়ে যায়। মহুয়া মেঘলাকে বলে, তুই একা একা এখানে কি করছিস? তোর ছোট চাচি জানে তুই এখানে এসেছিস? মেঘলা শান্ত গলায় উত্তর দেয়। ছোট চাচির সাথে এসেছি, সামনে আমার বিয়ে, তার জন্য কেনাকাটা করতে এসেছি। সকলে অবাক হয়ে যায় মেঘলার মুখে এহেন কথা শুনে। এমনকি মহুয়া নিজেও সে বান্ধবীকে জিজ্ঞেস করে। কি বলছিস? তোর তো এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না? তুই না ডাক্তার হতে চাস? তাহলে এত তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছিস যে? কি করব বলো, ভালো পাত্র পেল তাই করে নিচ্ছি বিয়ে। তা পাত্রটা কে শুনি? পাত্র হলো তাদের কথার মাঝে জাহান বলে ওঠে। তোমার কথাবার্তা পরে বলো। ওর হাতে বিল্ডিং হচ্ছে, আগে ওর হাতটা ড্রেসিং করানো জরুরি। সকলে তার কথার সম্মতি দেয়। তারপর হায়া ও মহুয়ার সাহায্যে মেঘলা উঠে দাঁড়ায়। বেগাদায় পড়ে যাওয়ার পায়েও খানিকটা আঘাত পেয়েছে। তারা পাশের এক ফার্মেসি দোকানে তাকে নিয়ে যায়। যাহা নিজেই মেঘলার হাত ড্রেসিং করিয়ে দেয়। এরই মাঝে মেঘলা চাচা চাচি তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হয়। হায়াদের কাছ থেকে বিদায় নিয়ে মেঘলা তার চাচা চাচির সাথে চলে যায়। টোটোতে ওঠার পর মেঘলা কি মনে করে আশেনের দিকে ফিরে তাকায়। দেখতে পায় আশেন ও হায়ার হাত ধরে বাসার পথে হাঁটা দিয়েছে। আশেনে বাড়িতে ফিরতে ফিরতে আকাশ কালো মেঘ জমে পুনরায় বৃষ্টি নামতে শুরু করে। তারা সকলেই ভিজে যায় খানিকটা। হায়া তো মহা খুশিতে হাঁটার গতি কমিয়ে দিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরেছে। গিয়েছিল ঘুরতে, ফিরে আসলো বৃষ্টিতে ভিজতে ভিজতে। আশেন তো এই জন্য ভীষণ রেগে গিয়েছে। হায়ার ঠান্ডার ধাত আছে, এটা অবশ্য সে তার মায়ের থেকে পেয়েছে। মহারানী গ্রামে এত বছর পর এসে আবার বৃষ্টিতে ভিজেছে। শরীর খারাপ যে হবে সেটা তার টমেটোর মতো লাল নাকটা দেখে যে কেউ বলে দিতে পারবে। বাড়িতে ফিরে আসান কিছুক্ষণ বউয়ের সাথে রাগ করছে, তো কিছুক্ষণ নিজে একা একাই রাগারাগি করছে। হায়া গোসল দিয়ে বের হলো, সেও গোসল করে এসে দেখে তার বউয়ের মুখ চোখ অলরেডি লাল হয়ে এসেছে। আজ রাতে যে তার গা কাঁপিয়ে জ্বর আসবে সেটা আর বুঝতে বাকি থাকে না। আশেনে নিজের কথা কোনো মতে মুছে গায়ে একটা টি শার্ট জড়িয়ে ঘর থেকে বের হয়ে আসে। কিছুক্ষণ পর এক প্লেট খাবার নিয়ে ফিরে আসে। হায়া খাবার খেতে না চাইলে ধমকে ধামকে খাওয়ায়, তারপর নিজে খেয়ে নেয়। হাত মুখ ধুয়ে এসে হায়াকে একটা প্যারাসিটামল খেতে দেয়। হায়া ওষুধটাও না খেতে চাইলে এবার আসেন দাঁত কিরমিরিয়ে বলে, আজ রাতে জ্বরটা খালি আসুক, তখন বৃষ্টির মধ্যে বাইরে দাঁড় করে রেখে আসবো। হায়া কাঁদো কাঁদো গলায় বলে, কি পাষাণ আপনি! বউটা অসুস্থ, একটু সেবা শুশ্রূষা না করে এসেছি পর থেকে বকছেন তো বকছেনই, আবার বলছেন রাতে বাইরে রেখে আসবেন। না রাখেন আমার থাকার জন্য রুমের অভাব পড়েছে নাকি? আমি মাম্মামদের রুমে চলে যাব আর বাবাকে আপনার রুমে পাঠিয়ে দেব। এরপর যতদিন এখানে থাকবো ততদিন আমি ওই রুমেই থাকবো, ঢাকায় ফিরেও আমি ওই বাড়ি চলে যাব। কথাটা বলে হায়া বেড থেকে নেমে দরজার দিকে হাঁটা দেয়। আশান বড় বড় কদম ফেলে তার কাছে গিয়ে ছট করে দুহাত দিয়ে হায়ার পেট জড়িয়ে ধরে কিছুটা উঁচু করে ফেলে। তারপর সে অবস্থাতে হেঁটে নিয়ে এসে বিছানায় ফেলে তাকে। হায়া পোল্টে দিয়ে অন্য পাশ চলে যেতে চাইলে আশান তার পা ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তারপর তার মুখে জোর করে ওষুধ ঢুকিয়ে দিয়ে পানি খাইয়ে দেয়। ওষুধ খাওয়ানো শেষ হলে সে এবার হায়ার উপর আদর্শোয়া হয়। তার গলায় মুখ গুজিতে ফিসফিসিয়ে বলে, রাতেরটা রাতে দেখা যাবে, এখন আদর নাও। আসেন বলে তো আদর নিতে কিন্তু দেখ হত নিজের ধারালো মাঝারি সাইজের দাঁতগুলো দিয়ে হায়ার ফর্সা কোমল কাঁধ কামড়ে ধরে। হায়া ব্যথায় এক হাত দিয়ে আসেনের চুল ও আরেক হাত দিয়ে তার পিঠ খামচে ধরে। এদিকে বিছানায় শুয়ে শুয়ে শুধু এপিট ওপিট করছে মেহেরিমা। রাত বাজে প্রায় 12টা, কিন্তু তার চোখে আজ ঘুম নেই। থাকবে কি করে? যার বক্ষে মাথা রেখে অশেষ শান্তিতে চোখ বুঝত সেই মানুষটি তো আর পাশে নেই। সন্ধ্যার দিকে মির্জার চাচাতো ভাই রহমত আলী হঠাৎই বেশ অসুস্থ হয়ে পড়েন। তাকে নিয়ে জাহান ও রহমত আলীর ছেলে ও নাতি পাশের গ্রামে থাকা হসপিটালে গিয়েছে। অবস্থা বেশ সিরিয়াস।
জাহান প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে বলেছে হার্ট অ্যাটাক হয়েছে। সেই লক্ষণগুলোই রহমত আলীর মধ্যে ছিল। আশান যেতে চেয়েও পারেনি, কারণ তার বউ যে অসুস্থ। তার শ্বশুর শাশুড়ি রহমত আলীর বাড়িতে থাকবেন আজ। বলতে গেলে বাড়িতে বর্তমান মেহরিমা, আশিয়ান ও হায়া আর মিস্টার অ্যান্ড মিসেস মির্জা যে যার রুমে অবস্থান করছে বর্তমানে। অনেকক্ষণ এপিট ওপিট করতে করতে শোয়া থেকে উঠে এসে মেহরিমা। ঘুম না আসলে শুয়ে থাকাটাও এক প্রকার শান্তি ছিল যেন। ফোনটা বালিশের পাশ থেকে নিয়ে আবারও সময় দেখে সে 12টা বেজে 1 মিনিট। ঠিক তখনই দরজা নক করে কে যেন। হঠাৎ নক করায় মেহরিমা চমকে যায় বেশ, আর এই কারণে তার হাতে থাকা ফোনটা ছিটকে খাটের উপর পড়ে যায়। আবারও নক হয়, সেই সাথে কাঙ্ক্ষিত মানুষটির গলার আওয়াজও পাওয়া যায়। মেহু, দরজা খোলো, আমি এসেছি। এদিকে জাহানের গলার স্বর শুনে মেহরিমার সব বিষণ্ণতা সেকেন্ডের ব্যবধানে গায়েব হয়ে যায়। তার চিত্ত চঞ্চল হয়ে ওঠে। লাফ মেরে খাট থেকে নেমে দরজার খোলার উদ্দেশ্য, আর ঝামেলাটা বাজে সেখানেই। জাহানের কণ্ঠ শুনে মেহরিমা এতটাই হুঁশ হারিয়ে ফেলেছিল যে শাড়ি সামলানোর কথা মাথাতেই ছিল না, যার কারণে শাড়ির কুচির সাথে পা বেছে ধপাস করে নিচে পড়ে যায়। বলা বাহুল্য হাতে পায়ে যথেষ্ট ব্যথাও পেয়েছে, সেই সাথে তার শাড়িও খুলে গিয়েছে। নিজের এই অবস্থা দেখে মেহরিমার হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে ইচ্ছা করছে। জাহান আবারও দরজায় নক করে বলে ওঠে, মেহু, ও মেহু, ঘুমিয়ে পড়েছো? এত আদর এত ভালোবাসার ডাক শুনে মেহরিমের ইচ্ছে করে এক ছুটে জাহানের চওড়া বুকে নিজের মাথায় এলিয়ে দিতে, কিন্তু শালার কপালই খারাপ। মেহরিমা সিক্ত গলায় বলে, ঘুমাইনি, 2 মিনিট দাঁড়ান, খুলছি। জাহান তার কথা শুনে একটু চিন্তিত বোধ করে। মেয়েটার গলাটাও কেমন আদ্র ঠেকলো তার কাছে, আবার 2 মিনিট দাঁড়াতে বলছে। মেহরিমা তো কখনোই জাহানকে এমন অপেক্ষা করায় না, বরং জাহান আসার সময় হলে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। জাহান বাসায় এসে কলিং বেল দিতে দেরি, কিন্তু মেহরিমা দরজা খুলতে দেরি হয় না। সেই মেয়েকে না আজ এমন অপেক্ষা করাচ্ছে তাকে। কোনো কিছু কি হলো মেয়েটার? প্রশ্নটা মাথায় আসতে বুকটা জোরে ধক করে ওঠে। জাহান অস্থির গলায় বলে, এই মেহেরুমা, তোমার গলায় এমন শোনালো কেন? কাঁদছো তুমি? আর দরজা খুলছো না কেন তুমি? কোনো 2 মিনিট না 10 সেকেন্ডের মাঝে যদি দরজা না খোলো, তাহলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। এদিকে জাহানের কথা শুনে মেহরিমার আক্কেল করুন। বলে কি এ ছেলে? এই অবস্থায় সে কিভাবে দরজা খুলবে? আজব তো। জাহান তার বক্তব্য দিয়ে শান্ত হয় না, বরং অনবরত দরজা নক করতেই থাকে। তার এমন কথা ও কাজে মেহরিমা হক চুকিয়ে যায়। এমন করতে থাকলে তাদের বাড়ির লোকের পাশাপাশি পাড়ার প্রতিবেশীরাও এসে পড়বে। না পারতে মেহরিমা সিদ্ধান্ত নিয়ে সে বলে দিবে কেন সে জাহানকে অপেক্ষা করতে বলেছে। যে ভাবা সেই কাজ। মেহরিমা বলে, জাহান, আমার পায়ের সাথে মেঝেতে শাড়ির কুচি খুলে গিয়েছে, তাই আপনাকে একটু অপেক্ষা করে বলেছি। এখন একটু দাঁড়ান, আমার 2 মিনিট লাগবে কুচিটা ঠিক করতে। মেহরিমার কথা শুনে জাহান একটু শান্ত হয়। সে বলে, আচ্ছা ঠিক আছে। ঠিক 2 মিনিট পরই মেহরিমা দরজা খুলে দেয়। জাহান ঘরে ঢুকে মেহরিমাকে চাপটে ধরে, তারপর তাকে প্রশ্ন করে, তখন তোমার গলাটা অমন শোনাচ্ছিল কেন? মনে হচ্ছিল কাঁদছিলে। কি হয়েছে? কেউ কিছু বলেছে তোমায়, নাকি একা থাকতে ভয় পাচ্ছিলে? জাহান বিরোধীহীনভাবে একের পর এক প্রশ্ন করেই চলেছে। নিজের প্রতি কাউকে এতটা বিচলিত ও দুর্বল হতে দেখে মেহরিমা মনে আনন্দ তোলা দেয়। জাহান আরও কয়েকবার একই প্রশ্ন জিজ্ঞেস করে। জাহানের এত অস্থিরতা কমাতে মেহরিমা তার বুকে মাথা রেখে ক্ষীণ গলায় বলে, মিস করছিলাম আপনাকে। যেই আপনার কণ্ঠস্বর শুনলাম, মন চাচ্ছিল চোখের পলকে আপনার সামনে গিয়ে উপস্থিত হই। পাগলের মতো তাই করতে গিয়েছিলাম। ফলস্বরূপ আপনাকে আলিঙ্গন করার আগেই থপাস করে বেঁচে সে আলিঙ্গন করতে হলো। কথাটা শেষ করেই মেহরিমা হেসে দেয়। মেহরিমার কথা শুনে জাহান বেক্কাল হয়ে যায়। বিষয়টা বুঝতে তার কিছুক্ষণ সময় লাগে, কিন্তু যখন বুঝতে পারে তখন সেও মেহরিমার মতোই হেসে দেয়। আগের থেকেও শক্ত করে জড়িয়ে ধরে মেহরিমাকে নিজের বক্ষের সাথে। মেহরিমা চুলের ওপর ভালোবাসার স্পর্শ দিয়ে বলে, আই জাস্ট লাভ ইউ মেহু। তুমি প্লিজ সারা জীবন এমনই থেকো। আমাকে ভালোবাসো এমন ভাবে, আমার জন্য এমনই পাগলামি করো, কিন্তু কখনো বদলে যেও না। তোমার বদলে যাওয়া আমি সইতে পারবো না মেহু, প্লিজ। মেহরিমা জাহানের পিঠ খামচে ধরে বিড়বিড়িয়ে বলে, বদলের ছোঁয়া লাগার আগে কবরের মাটির ছোঁয়া যেন পাই। কেটে গিয়েছে আরও 2 দিন। আজ সন্ধ্যায় মেঘলার বিয়ে। তার মেঝো চাচা ও ছোট চাচা বেশ ভালোই বড় সড়ো করে তার বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। তার ফুফু নিজের সন্তান ও স্বামীকে নিয়ে কয়েকদিন আগে চলে এসেছে ভাগ্নির বিয়েতে। ভাবিদের সাথে হাতে হাতে কাজ করছে, কখনো আবার আড়ালে আবডালে গিয়ে ভাগ্নির জন্য চোখের পানি ফেলছেন।
মেঘলার বাবা মা মারা যাওয়ার সময় সে 9 মাসের অন্তঃসত্ত্বা ছিল, যার কারণ প্রিয় ভাই ও ভাবিকে শেষ দেখাটাও দেখতে পারে না। তার বাচ্চা হয়ে যাওয়ার পর সে চেয়েছিল মেঘলাকে নিজের শ্বশুর বাড়ি নিয়ে যেতে, কিন্তু তার জল্লাদ শাশুড়ির জন্য তাও হয়ে ওঠেনি। এই দুটো বিষয়ে সে নিজেই অনেকটা গিল্টি ফিল করতে থাকে, যার কারণে বাপের বাড়ির সাথে যোগাযোগও কমিয়ে দেয়। নিজের ছোট করে থাকা পড়ার টেবিলের সামনে বসে আছে কাল রাত থেকে মেঘনা। তার পড়ার টেবিলের সাথে একটা জানালা আছে, যেটা দিয়ে তার বাবা মায়ের কবর দেখা যায়। কাল সারা রাত এখানে ঠিক এমনভাবে বসে এক ধানে তাকিয়ে থেকে দেখছে কবর দুটোকে। ফজরের নামাজ পড়ে আবারও বসেছে মেঘলা। আজ 2 হাত ধরে তার চোখের ঘুম হারিয়ে গিয়েছে। না ঘুমানোর কারণে তার চোখের নিচে কালো হয়ে গিয়েছে। মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে সে এই বিয়েতে রাজি না, কিন্তু মেঘলার চাচি সবাইকে বুঝিয়েছে বাপের বাড়ি ছেড়ে যাবে বলে তার চোখ মুখের এই অবস্থা। হঠাৎ তার রুমের কয়েকজন মাঝবয়সী মহিলা প্রবেশ করে। তাদের মধ্যে মেঘলার চাচি ও ফুফু রয়েছে। মেঘলার ফুফু এসে তার পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হাসি মুখে বলে, এ মা, নাস্তা করবি না? চল ওঠ, নাস্তা করতে হবে তো। একটু পরেই তোকে হলুদ ছুঁয়ে গোসল করানো হবে, তারপর আবার সাজাতে হবে না? ছেলেপক্ষ বলেছে তারা সন্ধ্যার আগেই বউ নিয়ে বাড়ি ফিরতে চায়। ওঠ, চল দেখি, আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দিব। মেঘলা তার কথার উত্তরে একটু টুটা শব্দ করে না, চুপচাপ তাদের সাথে চলে যায় নাস্তা করতে। নাস্তা শেষ করে 10টার দিকে কয়েকজন আত্মীয় স্বজন মিলে মেঘলাকে হলুদ দেয়। তারপর গোসল করিয়ে 12:30টার দিকে সাজাতে বসানো হয়। দুপুর 2টায় তাদের সাজানো শেষ হয় মেঘলাকে। মেঘলার গায়ে তার মায়ের বিয়ের শাড়ি, মেরুন রঙের শাড়িটার পাড়ে সোনালি সুতো দিয়ে হাতের কাজ করা, আঁচলটাও সোনালি সুতোয় রাঙানো। তার মেহেদিতে রাঙানো হাত দুটিতে মোটা একজোড়া স্বর্ণের বালার চিকন কয়েকজোড়া চুড়ি দ্বারা আবৃত, মাথায় ছোট একটা টিকলি, গলায় মানানসই স্বর্ণের হার। সব মিলে এই চোখ ধাঁধানো সুন্দরী লাগছে মেঘলাকে। সবাই একটু পরপর করে এসে তাকে দেখে যাচ্ছে আর তার সৌন্দর্যের প্রশংসা করছে। বরযাত্রী 3টার মধ্যে মেঘলাদের বাড়ি আসার কথা থাকলেও হঠাৎ তুমুল ঝড় শুরু হয়। মেঘলাদের বাড়ি আসতে তন্ময়দের মাঝে একটা নদী পার হতে হয়। এই ঝড় বৃষ্টির জন্য নদী বর্তমানে একটা উত্তাল হয়ে রয়েছে, যার কারণে তারা ঠিক করার সময় আসতে পারে না। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায় তাদের। ছোট বড় সকল রমণীরা চলে যায় গেট ধরতে। রুমে একমাত্র রয়েছে মেঘলা। সকালে বের হয়ে যেতেই মেঘলা খাট থেকে নেমে তার পড়ার টেবিলের ড্রয়ার থেকে একটা কালো রঙের মোটা সোটা ডায়েরি বের করে। বছর 3 আগে স্কুলের এক বার্ষিক প্রতিযোগিতায় ডায়েরি ও কলম গিফট পেয়েছিল। তাদের হেডমিস মেঘলাকে অনেক ভালোবাসতেন ও স্নেহ। সেই ডায়েরিটা মেঘলার হাতে তুলে দিয়ে বলেন, ডায়েরি হলো স্মৃতির নীরব আশ্রয়। এখানে জমে থাকে দিনের আলো, রাতের নিস্তব্ধতা, হাসি, আনন্দ আর অশ্রুর নীরব ছাপ। বহু যুগ পরেও পাতাগুলো উল্টালে মনে হয় সময়ের কত নদী বয়ে গেলেও সেই মুহূর্তগুলো যেন ঠিকই এখনও হৃদয়ে ধ্বনিত হচ্ছে। তোমার উচিত ডায়েরি লেখা মেঘলা। সে ম্যামের কথা মাথায় রেখে ক্লাস 8 থেকে সে ডায়েরি লেখে। প্রতিদিন লেখা হয় না, স্মরণীয় কোনো দিন বা ঘটনা সে এটাতে লিখে রাখে। মেঘলা ডায়েরিটা খুলে আজকের তারিখ দিয়ে লিখতে থাকে। চিরস্থায়ী কষ্টের আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি আজ। প্রতিদিন মৃত্যুকে আলিঙ্গন করতে আমার শরীর প্রস্তুতি। রুহ তো অনেক আগেই মারা গিয়েছে। আজকের পর থেকে নিত্য নতুন দিন মরণ ঘটবে আমার ইচ্ছেগুলোর। এই জীবনে ডাক্তার হওয়ার স্বপ্ন স্বপ্নেই থেকে গেল আমার। আলবিদা। লেখাটা শেষ করে মেঘলা ডায়েরিটা বন্ধ করে সেখানে বসে থাকে। ঘণ্টাখানেক পর কেউ একজন হুড়মুড়িয়ে তাকে রুমে প্রবেশ করে। হঠাৎ কেউ আসায় মেঘলা ঘাবড়ে যায়। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালে দেখতে পায় তার দাদি এসেছে। বৃদ্ধের চোখে মুখে অজানা আতঙ্কের ছাপ, কাঁপছেও কিছুটা। মেঘলার দাদি ঘরের দৌড় লাগিয়ে দিয়ে এসে মেঘলার সামনে এসে দাঁড়ায়। তাকে এমনভাবে কাঁপতে দেখে মেঘলা কিছুটা ঘাবড়ে যায়। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে দাদিকে দিয়ে ধরে নিজের জায়গায় বসিয়ে দেয়। তারপর জিজ্ঞেস করে, হয়েছে দাদি, তোমার এমন অস্থির হয়ে আছো কেন? বৃদ্ধা এত ভয় পেয়েছে যে মুখ দিয়ে কিচ্ছু বেরও হচ্ছে না। মেঘলা আরও কয়েকবার জিজ্ঞেস করে। হুট করে মেঘলার দাদি বসা থেকে দাঁড়িয়ে যায়। মেঘলার গালে হাত রেখে বলে, বোন, তুই পালায় যা, এখনই পালা। সবাই বর পক্ষরে খাওয়াইতাছে, তুই আমার লগে চল। পেছন দিক দিয়া তুই মেইন রাস্তায় উঠে যাবি। তারপর একটা টেম্পো ভাড়া কইরা পাশের গ্রামে আমার বোন থাকে না, তার বাড়ি যাবি গা। চল বোন, চল। একটু পর তার বিয়ে, আর এখন দাদির মুখে এসব শুনে মেঘলার আক্কেল গরম। বৃদ্ধের সব কথায় তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অন্যদিকে
মেঘলার দাদি তার হাত ধরে টেনে দরজার কাছে নিয়ে যেতে চায়, কিন্তু মেঘলা তাকে থামিয়ে দেয়। চিন্তিত গলায় জিজ্ঞেস করে সে, পালাবি কারণ তন্ময় ছেলেটা ভালো না? একটু আগে আমি তোর মেজো চাচার রুমের পাশ দিয়ে যাইতাছিলাম, ওই রুমে তন্ময়দের বসানো হইছে। তখন আমি শুনি, তখন বলতাছে, কি বলছো দাদি, পালিয়ে যাব মানে? আমি যদি এখন পালিয়ে যাই তাহলে চাচাদের কত সম্মানহানি হবে তুমি জানো? আর পালাবই বা কোথায়? তন্ময়ের ভাষায়। আরে দোস্ত, চিন্তা করিস না, তোরাও ভাগ পাবি, কিন্তু কিছুদিন পরে। আমি কয়েকদিন এমন চাক্কাস মাল ভোগ করি, তারপরে তোদের দেব, তোদের মন মতো ভোগ করবি, করার পর পাচার করে দেব খাসা একটা মাল, নিশ্চয়ই অনেক টাকা পাবো এবার ওস্তাদের কাছ থেকে। সবাই খাবারের ওদিকে ব্যস্ত ছিল বলে তন্ময় ভাবো এখনো ওই রুমের আশেপাশে কেউ আসবে না, তাই দরজা খুলে রেখে নিজের বন্ধুদের এসব বলে তন্ময়। কিন্তু মেঘলার দাদি এসব শুনে ফেলে। বৃদ্ধা যৌবন কালে ভালোই বুদ্ধিমতী ছিলেন। তিনি কোনো প্রতিক্রিয়া না করে চুপচাপ সেখান থেকে চলে আসেন মেঘলার রুমে। মেঘলা দাদির কাছে এসব শুনে হতভম্ব হয়ে যায়। দাদির কথা শুনে সে বুঝতে পারে তন্ময় একজন নারী পাচারকারী। এমন নিকৃষ্ট একজন মানুষের সাথে তার বিয়ে হতে যাচ্ছিল জানতে পেরে মেঘলা কথা বলতেও ভুলে যায়। মেঘলা দাদি মেঘলার গায়ের গহনাগুলো খুলে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ছোট আরেকটা ব্যাগে তার 2-1 সেট কাপড় চোপড় সেই গহনার পোটলাটা দেয়। তারপর বলে, আর কিছু ভাবিস না বোন, তুই এখনই পালা, আমার কথা কেউ বিশ্বাস করব না, পালানো ছাড়া আর কোনো রাস্তা নাই, তুই আমার বইনের বাড়ি চলে যা। আর এই চিঠিটা। তিনি ইতিমধ্যে একটা চিঠিও লিখে ফেলেছেন, সেটা মেঘলার দিকে বাড়িয়ে দিয়ে বলেন কথাটা আমার বোন নাজমারে দিস। আর শোন, তুই এই বাড়িতে আর আসিস না বোন, তোর মেজো চাচি কেমন সেটা তো তুই জানিসই। মেঘলা তার দাদিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মেঘলা দাদিও প্রিয় নাতনিকে জড়িয়ে ধরে অশ্রুপাত করতে থাকে। তারপর সে মেঘলার হাত ধরে তাদের বাড়ির পেছনের রাস্তা, যেটা একটু বেশি ঝোপঝাড়পূর্ণ, সেখান দিয়ে মেঘলাকে পালাতে সাহায্য করে। মেঘলা জামা কাপড়ে ব্যাগটা চেপে ধরে প্রাণপণেই দৌড়াতে থাকে। একটু থেমে শেষবারের মতো নিজের পৈতৃক বাড়িটাতে দেখে নেয় মন ভরে। তারপর আবারও দৌড়াতে থাকে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। সকালে ফোনের রিংটোনের আওয়াজে আশিয়ানের ঘুমটা ভাঙে, কিন্তু ফোনটা সে রিসিভ করে না। ভাবে বাঁচতে বাঁচতে একা একাই কেটে যাবে। প্রচণ্ড বলে বিরক্ত নিয়ে সেইভাবে শুয়ে থাকে হায়াকে বুকে নিয়ে। মাথা 2 পাশের রগগুলো ব্যথায় দপদপ করছে তার। কেন? গত 2 দিন ধরে তার পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে না। সেদিনের জ্বরে হায়া অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। ওষুধও কাজ করছে না ঠিক মতো। 4 ঘন্টা না হতে গা কাঁপিয়ে পুনরায় জ্বর আসছে, সাথে তো বমি আছেই। 2 দিনে হায়ার গোলগাল মুখশ্রীখানা আমসত্ত্বের ন্যায় চুপসে গিয়েছে, চোখের নিচে কালি পড়েছে। সকালে তারা এমন অসুস্থতায় বেশ চিন্তিত। জাহান ধারণা করছে এটা কোনো সাধারণ জ্বর নয়। কলখানা বাঁচতে বাঁচতে কেটে গেলে আসেন হায়াকে জড়িয়ে ধরে আবারও ঘুমানোর প্রস্তুতি নেয়। তার নিজেও এতটা খারাপ লাগছে যে ফোনটা নিয়ে যে সাইলেন্ট করবে সেটুকু শক্তিও পাচ্ছে না। ফোনটা আবারও বাজতে শুরু করে। এবার আসেন কলটা রিসিভ করার সিদ্ধান্ত নেয়। চোখ বন্ধ করে হাত দিয়ে বালিশের পাশ থেকে ফোনটা তুলে নিয়ে কলটা রিসিভ করে। কানে লাগালে শুনতে পায় ভার্সিটি থেকে কল করেছে। তাকে নির্দেশ দেওয়া হয় আগামী বর্ষের মধ্যে তাকে ভার্সিটিতে উপস্থিত হতে হবে। জরুরি একটা মিটিং ডাকা হয়েছে, সেখানে সব শিক্ষকদের উপস্থিতি থাকা বাধ্যতামূলক। এর ব্যতিক্রম ঘটলে সে শিক্ষকের চাকরি নিয়ে টানাটানি লেগে যেতে পারে। এমন একটা নির্দেশনা আসেনের উপর যেন মরার উপর খরার ঘা। আর যেদি দাদাভাই এখনও রাজি হলে তাদের সাথে ফিরে যেতে। বউটা এমন অসুস্থ হয়ে বিছানাগত, এখন আবার এমন একটা কঠোর নির্দেশনা। আসেন যেন অকুল পাথরের পরে। এসব ভাবতে ভাবতে আসেনের চোখে আবারও ঘুম নেমে আসে। বেলা 11টার দিকে আসেনের ঘুম ভাঙে, তাও আবার বুকের উপর প্রচণ্ড তাপ অনুভব করে। ঘুমের ঘরে হায়ার কপালে হাত রাখলে বুঝতে পারে তাপটা হায়ার গায়ের। আসেন আর শুয়ে থাকতে পারে না, চোখ মেলে তাকায় সে। হায়ার আবারও জ্বর এসেছে। ভোরবেলাতে ওষুধ খাইয়েছিল। হায়ার জ্বরটা একটু কমতে সেও ঘুমিয়েছিল, এখন আবার জ্বর এসেছে। আসেন আলতো হাতে হায়াকে বালিশে শুয়ে দিয়ে নিজে চটজলদি ফ্রেশ হয়ে আসে। তারপর হায়াকে অনেক কষ্টে ফ্রেশ করিয়ে এনে নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে দেয়। হায়ার পাশে মেহরিমাকে রেখে সেও নাস্তা করে আবারও তার কাছে এসে বসে বসে মাথা জলপট্টি দিতে থাকে। হায়া এক ধ্যানে আসিয়ানকে দেখতে থাকে। লোকটা এই 2 দিন নিজের নাওয়া খাওয়া ভুলে তার খেদমতে নিজেকে নিয়োজিত করেছে। লোকটা একদিকে যেমন মানসিক অশান্তিতে ভুগছে, অন্যদিকে শারীরিক পরিশ্রমও হচ্ছে বেশ। চোখে মুখে অসম্ভব ক্লান্তির স্পষ্ট ছাপ।
হায়ার মাথার পট্টিটা বাটিতে রাখা পানি ভিজিয়ে চিপে হালকা পানি রেখে পট্টিটা আবারও তার কপালে রাখে। তখনই আশিয়ান লক্ষ্য করে হায়া না ঘুমিয়ে তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আশিয়ান তার হালকা ভেজা হাতটা দিয়ে হায়ার বাম গাল স্পর্শ করে। সে কি ভালোবাসা পরিপূর্ণ স্পর্শ হায়া অনুভব করতে পারে। ভালোবাসার মানুষটির উপস্থিতি আমাদের যেমন স্বস্তি দেয়, তেমনি তাদের স্পর্শ আমাদের স্বর্গ সুখ দেয়। ভালো লাগার আবেশে চোখ বন্ধ করে নিজের গালটা এলিয়ে দেয় আশিয়ানের হাতের উপর। আশিয়ান তাকে ধিমি গলায় জিজ্ঞেস করে, খারাপ লাগছে জান? হ্যাঁ চোখ বন্ধ রেখে জবাব দেয়। আহ, তারপর তাদের মাঝে বেশ কিছুক্ষণ তেমন কোনো কথা হয় না। একটু পর হায়া নিজে থেকেই বলে, আমার জন্য আপনাকে অনেক ঝামেলায় পড়তে হয় তাই না আশিয়ান? তার গলা কাঁপছিল প্রশ্নটি করতে। নিজেকে কেমন অপরাধী লাগছে তার আশিয়ানকে এত কষ্ট দেয়। আশিয়ান তার প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। তার চোখ মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে প্রশ্নটা তার পছন্দ হয়নি। আশিয়ান গমগমে গলায় বলে, তা পড়তে হয় ঠিকই, কিন্তু আশিয়ানের কথা শুনে হায়া চোখ মেলে তাকায়, বলে, কিন্তু আমার জানার জন্য আমি সকল ধরনের ঝামেলায় জড়াতেই পারি। তুমি এসব বলার কে মেয়ে? আমার বউ আমার ভালোবাসার নারী। আমার হায়ের জন্য আমি সব ঝামেলায় নিজেকে জড়াবো, তাও আবার স্বাচ্ছন্দ্যের সহিত। এতে তুমি তাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাতে পারো না। এত সাহস আমি তোমাকে দিইনি। আশিয়ানের কথাগুলো শুনে হায়ার চোখ ছলছল করে ওঠে। লোকটা এত কেন ভালোবাসে তাকে? তার যে ভীষণ ভয় হয়। ভয় হয় এই কারণে, যদি আশিয়ানের এই ভালোবাসা হারিয়ে ফেলে, কোনো ঝড় এসে যদি তাদের আলাদা করে দেয়, তখন হায়া কিভাবে থাকবে? হায়া মরে যাবে। আশিয়ানকে ছাড়া একদম মরেই যাবে সে। হায়ার চোখে পানি থেকে আশিয়ান বিচলিত হয়ে পড়ে। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, জান বেশি খারাপ লাগছে? কোথা খারাপ লাগছে বলো আমায়? হায়া কাঁথার নিচ থেকে নিজের হাতটা বের করে বুকের বাঁ পাশে রেখে বলে, এখানটায় আপনি একটু এখানে নিজের মাথাটা রাখবেন আশিয়ান। হায়ার দেখানো জায়গাটায় আশিয়ান নিজের মাথা রেখে তার উপর নিজের হালকা ভর দিয়ে শুয়ে পড়ে। আশিয়ান শুতেই হায়া তাকে অক্টোপাসের মতো পেঁচিয়ে ধরে নিজের সাথে, নিজের শরীরের সব শক্তি দিয়ে। আশিয়ানও তাকে জড়িয়ে ধরে। হায়া ভেজা গলায় বলে, আশিয়ান, আপনি কখনো চেঞ্জ হয়ে যাবেন না প্লিজ। সব সময় এমনভাবে আমায় ভালোবাসবেন। আপনি যদি কখনো আমায় কম ভালোবাসেন বা ইগনোর করেন, আমি না সহ্য করতে পারবো না একদমই। আশিয়ান আস্তে ধীরে হায়ার বুকের উপর থেকে মাথা তুলে তার গলায় মুখ গুজে দেয়। ছোট ছোট আদরে জায়গাটা সিক্ত করে দিতে দিতে বলে, নিচের জানার মায়া কি কেউ কখনো না করে থাকতে পারে বলো? ভালোবাসা সময়ের সাথে সাথে কিছুটা হলেও কমে যায়, কিন্তু মায়া সে তো সময়ের সাথে সাথে আগের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। তোমায় যে আমি জান সম্বোধন করি, সেটা তুমি কি ভেবেছো আর 5টা টিনেজারদের মতো? জি না, তোমার মধ্যে এই জেসমিন তালুকদার হায়ার মাঝে আশিয়ান মির্জার জান লুকিয়ে আছে। হায়া আছে তো আশিয়ান মির্জা ভালো আছে। হায়া নেই, আশিয়ান মির্জাও দুনিয়া ত্যাগ করার কারণ পেয়ে গিয়েছে। আশিয়ানের কথা ও স্পর্শগুলো হায়াকে শান্ত করে। বুকের ভেতরটা ঝড়টা কমে যায় নিমিষে। সন্ধ্যায় সকলে মিস্টার মির্জার রুমে এসে উপস্থিত হয়েছে। আশিয়ানি সকলকে ডেকেছে কিন্তু একটা বলবে বলে। হায়া এসে দাদুর পাশে বসেছে। একটু পর মেহরিমা গরম তেলের বাটি নিয়ে এসে মিসেস মির্জাকে দিয়ে জাহানের পাশে এসে দাঁড়ায়। আশিয়ান সকলকে এক পলক দেখে নিয়ে বলতে শুরু করে, আমি তোমাদের একটা জরুরি কথা জানাতে এখানে ডেকেছি। কথাটা হলো, আজ সকালে ভার্সিটি থেকে আমার ফোন দিয়েছিল। আমাকে বসুর মধ্যেই উপস্থিত থাকতে বলেছে। যদি উপস্থিত হতে না পারি, তাহলে আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার কথা শুনে রুমে উপস্থিত সকলে অবাক হয়ে যায়। আবরার ছেলেকে বলে, মানে কি, তুমি না 10 দিনের ছুটি নিয়েছো, তাহলে হঠাৎ করে এত জরুরি তা বল? কিন্তু আমার ডিপার্টমেন্টে কিছু সমস্যা দেখা দিয়েছে এবং আমি না গেলে সমাধানও সম্ভব নয়, তাই এত জরুরি তলব। আর হায়ও কয়েকদিন ধরে বেশ অসুস্থ, বিষয়টা তোমাদের অজানা নয়। সাধারণত এমন জ্বর ওর কমই আসে। মাম্মামের থেকে খোঁজ নিয়ে জেনেছি, ওর এই অসুস্থতা আমায় ভাবাচ্ছে, রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি ওর এই অসুস্থ মুখখানা দেখে অস্বস্তির সাগরে হাবুডুবু খাচ্ছি। আমি চাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় গিয়ে ওর ট্রিটমেন্ট শুরু করা দে। সবাই আশিয়ানের কথা শুনে মুগ্ধ হয়ে যায়। সে যে হায়ার প্রতি কতটা পজিটিভ সেটা তার কথার ভাঁজে জমে থাকা অস্থিরতাই বলে দিচ্ছে। মিস্টার মির্জা প্রসন্ন হয় হায়ার প্রতি আশিয়ানের এত ভালোবাসা দেখে। তারপর গম্ভীর গলায় বলে, সেটা করাই উত্তম হবে। তোমরা তাহলে ব্যাগপত্র গোছাতে শুরু করে দাও। মিস্টার মির্জা কথা শুনে সকলে বুঝে যায় সেও নিজের পূর্বের জেদে অটল। আশিয়ান ঠান্ডা গলায় বলে, তোমরা যাচ্ছ না বলে বলো, আমরা যাচ্ছি কবে? আমি একবার বলেই দিয়েছি, তোমাদের না নিয়ে আমি গ্রাম ছাড়বো না। আশিয়ান, জেদ ধরো না। আমরা শুধু শহরে যে কি করব? তার সে এখানে বেশ ভালো আছি। শহরে কেমন বন্দি বন্দি লাগে, আর গ্রামে এখানে ঘর থেকে বের হলেই কত চিনা পরিচিত মুখ দেখা মিলে। তোমরা একেবারে মতো চলে যাও, পরে ছুটি নিয়ে আসো।
বেশ কয়েক দিনের জন্য এসো না হয়। আশিয়ান তার কথা সাফ সাফ মানা করে বলে। একবার যখন বলেছি তোমাদের না নিয়ে যাব না, মানে আমি যাব না। লাগলে চাকরি ছেড়ে দেবো আর হায়াকে জাহানদের সাথে পাঠিয়ে দেবো। আমিও দেখি তুমি কতদিন জেদ ধরে বসে থাকতে পারো। তুমি যদি জেদি দাদা ভাই হও, আমিও তোমার নাতি। এখন বলো তুমি যাবে কিনা আমাদের সাথে? না হলে আমি কল করে ভার্সিটিতে জানিয়ে দিচ্ছি আমি বসে উপস্থিত থাকতে পারবো না, আর চাকরিটাও কন্টিনিউ করবো না। সব সিদ্ধান্ত এখন তোমার হাতে দাদা ভাই। আশিয়ানের কথা শুনে আবরার এতক্ষণে মুখ খোলে। সে আশিয়ানের কাছে এগিয়ে এসে বলে, তোমার এত শখের টিচিং প্রফেশন, সেটা তুমি ছেড়ে দিবে? আশিয়ান তার বাবার দিকে তাকিয়ে মলিন হেসে বলে, এই চাকরিটা আমার শখের হতে পারে, কিন্তু পরিবারটা আমার ভালোবাসার। আমি তো জানি তুমি দাদা ভাই আর দাদুমনকে কতটা মিস করো। খাবারের টেবিলে বসে বারবার চোখ ঘুরিয়ে তাদের বসার জায়গাটা দেখো। তোমার বাবা মা জীবিত থেকেও আমার জন্য আজ দূরে। এই অপরাধবোধের গ্লানি আমি আর টানতে পারছি না। হয় তারা আমাদের সাথে যাবে, না হয় আমি সারা জীবনের জন্য এখানে শিফট করে নেব। আশিয়ানের কথার উপর আবরার আর কিছু বলতে পারে না। আশিয়ান হায়াকে ধরে দাঁড় করায়। তারপর রুম ছেড়ে যাওয়ার আগে বলে, যে সিদ্ধান্ত নিবে বিকেলের আগেই বলে দিও, আমায় আমার ভার্সিটিতে জানাতে হবে। কথাটা বলে হায়াকে ধরে আস্তে আস্তে হাঁটা শুরু করে। তারা দুজন যখন রুমের চৌকাঠ পার হবে, তখনই মিস্টার মির্জা দৃঢ় গলায় বলে, দাঁড়াও আশিয়ান। মিস্টার মির্জার কণ্ঠস্বর শুনে সকলে তার দিকে তাকায়, আর আশিয়ান নিজের বিজয়ের হাসি হাসে। মিস্টার মির্জা সকলকে আদেশের সুরে বলেন, সবাই নিজেদের ব্যাগ গোছাতে থাকো, কাল সকালে ইনশাল্লাহ সবাই রওনা হব। আজ প্রতিবেশী সকলের কাছে থেকে বিদায় নিতে হবে, তাই যাওয়া হবে না। তার কথা শুনে উপস্থিত সকলের মুখ আনন্দে চকচক করে ওঠে। রুমের বাইরে থেকে কয়েকজন মানুষের উত্তেজিত কণ্ঠস্বর শুনে আশিয়ানের কপালে ভাঁজ পড়ে। ফোনের পাওয়ার অন বাটন প্রেস করে সময় দেখে নেয়। 10টা বাজতে চলেছে। গ্রামে এই সময়টাকে মাঝরাতই ধরা হয়। এত রাতে আবার কে আসলো তাদের বাড়িতে ভেবে পূর্বের ভাঁজগুলো আরেকটু গাঢ় হলো। হায়াকে বুকের থেকে আস্তে করে সরিয়ে বালিশে শোয়াতে গেলে হায়ার ঘুম ভেঙে যায়। হায়া ঘুমু ঘুমু কণ্ঠে বলে, ক্ষুধা পেয়েছে আশিয়ান। এই কথা শুনে আশিয়ান হায়াকে শুয়ে দিয়ে বসে। তারপর হায়াকে বসায়, চুলগুলো সুন্দর করে বেঁধে দিয়ে ফ্রেশ করিয়ে এনে ঘরে আগের থেকে এনে রাখা খাবারগুলো খাইয়ে দিতে থাকে। হায়া কোনো মতে 5-6 লোকমা খেয়ে আর খায় না। আশিয়ানও জোর করে না খেতে। খাওয়া শেষ হলে হায়া আশিয়ানকে জিজ্ঞেস করে, বাইরে থেকে এত মানুষের কথা বলার আওয়াজ আসছে কেন? সবাই কি ঘুমায়নি? আশিয়ান কাঁধ নাচিয়ে বলে, জানি না তো, আমি যে সেই সন্ধ্যায় তোমার সাথে ঘরে ঢুকেছি, তোমাকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজে ঘুমিয়ে পড়েছিলাম। আম্মু খাবারটা দিয়ে গিয়েছে, ঘুম ভাঙার পরও তোমার সাথেই শুয়েছিলাম। ওহ, তাহলে চলুন তো দেখে আসি বাইরে কি হচ্ছে। যাবে? মাথা ঘুরেছে না তো? না হলে তুমি থাকো, আমি গিয়ে দেখে আসি। না ঘোরাচ্ছে না মাথা, আমিও যাব, চলেন। কথাটা বলে হায়া খাট থেকে নেমে আগেই হাঁটা ধরে। আশিয়ান তার পরনের টি শার্ট টেনে টুনে ঠিক করে তার সাথে পা মেলায়। ঘরের দরজা খুলে বাইরে এসে কয়েক কদম আগাতে হঠাৎ অচেনা একজন হুমড়ি খেয়ে আশিয়ানের উপর এসে পড়ে। ঘটনার আকস্মিকতায় আশিয়ান থতমত খেয়ে কয়েক কদম পিছিয়ে যায়। হায়া তার দুর্বল হাতে আশিয়ানকে ধরে ফেলে। ঘাপে যাওয়া গলায় বলে, ঠিক আছেন? আশিয়ান নিজেকে সামনে নিয়ে বলে, হ্যাঁ। মেঘলা? মেঘলা? এতক্ষণে সে আগন্তুকও নিজেকে সামলে নিয়েছে। মেয়েটি ভালো করে দাঁড়াতেই তার মুখটা আশিয়ান হায়ার কাছে স্পষ্ট হয়। দুজন একসাথে বলে ওঠে, হ্যাঁ, মেয়েটি মেঘলা। সে বিয়ের থেকে পালিয়ে এসেছে। শাড়ি সামলাতে না পারার কারণে বিয়ে থেকে যখন পালাচ্ছিল তখন এদিক ওদিক কয়েল জায়গা থেকে শাড়ি খুলে গিয়েছে। এখন হাঁটতে গিয়ে পায়ের সাথে পেঁচিয়ে পড়ে যায় আশিয়ানের উপর। মেঘলা তার ভাঙা গলায় বলে, দুঃখিত ভাইয়া, আমি ইচ্ছে করে পড়িনি। আশিয়ান বলে, ইটস ওকে, কিন্তু তুমি এখানে কি করছো এত রাতে? আছে না তোমার বিয়ে? আশিয়ানা করার প্রশ্নটা শুনে মেঘলা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। মেঘলাকে কাঁদতে দেখে হায়া ও আশিয়ান একে অপরে মুখ চাওয়াচাই করতে থাকে। এরই মাঝে আবরার এসে বলে, ও মায়ের সাথে দেখা করতে চাইছে। আমার ওকে বাবা মার রুমে নিয়ে যাচ্ছি, তোমরা যাবে? হায়া ও আশিয়ান সম্মতি দেয় যাওয়ার জন্য। তারা সকলেই মিস্টার অ্যান্ড মিসেস মির্জার রুমে এসে উপস্থিত হয়। তারা দুজনে বাহির থেকে এসে আসা কথা বলার আওয়াজে ঘুম থেকে উঠে পড়েছিল। মেঘলা মিসেস মির্জাকে কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কাঁদতে শুরু করে দেয় হাউমাউ করে। তার এমন কান্না দেখে সকলে আরও অবাক হয়ে যায়। মিসেস মির্জা কয়েকবার জিজ্ঞেস করার পরও যখন মেঘলা কিছু বলে না, শুধু কাঁদতেই থাকে, তখন আবরার বলে, দেখো মামুনি, তুমি যদি কিছু না বলে এমন ভাবে কাঁদতে থাকো, তাহলে আমাদের তোমাকে সাহায্য করার জন্য ওই বিষয়টা জানার জন্য আমাদের ফ্যামিলির কাছে যেতে হবে। অত্যন্ত তোমার পরিবারের
কারো নাম্বারটা দাও। আবরার মুখে এ কথা শুনে আঁতকে ওঠে মেঘলা। সে তাড়াহুড়া করে বলে, না না আঙ্কেল, আপনি প্লিজ বাড়িতে কল দিবেন। বাড়ির কারোর সাথে যোগাযোগ করলে তারা আমায় এখান থেকে নিয়ে গিয়ে ওই লম্পটের সাথে বিয়ে দিয়ে দিবে। মেঘলার ভয়ার্ত মুখে বলা কথাগুলো শুনে সবাই আরও একবার স্তব্ধ হয়ে যায়। তারপর মেঘলা তাদেরকে সবটা বিষয় খুলে বলে। তার চাচির নীরব অত্যাচার, জোর করে বিয়েতে রাজি করানো, তন্ময়ের মতো লম্পটের পরিচয় সবটা বলে। সবকিছু শুনে উপস্থিত সবাই যেন কথা বলতে ভুলে যায়। স্পর্শ এগিয়ে এসে তাকে মাতৃস্নেহে আগলে নেয়। মেঘলা তার বুকে মাথা রেখে কাঁদতে থাকে। আজ অনেকগুলো বছর পর মায়ের মতো কারো আর স্পর্শ পেল। হঠাৎ মেঘলা তার দাদির লেখা চিঠিটার কথা মনে পড়ে। সে তার ছোট কাপড়ের ব্যাগটা থেকে চিঠিটা বের করে দেয় মিসেস মির্জার দিকে বাড়িয়ে। মিসেস মির্জার চোখের সমস্যা আছে, তাই চিঠিটা উনি পড়তে পারেন না। সে চিঠিটা আবরারের কাছে দিয়ে পড়তে বলে। আবরার চিঠিটা পড়ে শোনায় তাকে। চিঠিটা মিসেস মির্জার বোন তার উদ্দেশ্যে বলছেন, আমার মা বাপ মরা নাতনিটাকে দেখিস বোন, ওকে আর এই গ্রামে আসতে দিস না। ওকে ওর চাচি একবার পেলে তার বখাটে ভাই বউয়ের সাথে আবার বিয়ে দিয়ে দিবে। আমার নাতনিটা এত বছরে জীবনে এক প্রকার আপনবিহীন বড় হয়েছে। তোরা ওকে একটু ভালোবাসিস। বড় বোন হিসাবে আমার শেষ অনুরোধ তোর কাছে, ভালো থাকিস তোরা। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় মেঘলাকে তারা কাল তাদের সাথে ঢাকায় নিয়ে যাবে। পরের দিন সকাল সকাল সকলে রওনা হয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। দুটো গাড়িতে তারা রওনা হয়। প্রথম গাড়িটাতে জাহান ড্রাইভিং সিটে বসে, তার পাশে বসে মেহেরিমা। পেছনের সিটে আরশিয়ান, তার পাশে হায়া ও হায়ার পাশে মেঘলা। পেছনের গাড়িতে সিনিয়র সিটিজেনরা থাকে। মেঘলা শেষবারের মতো গ্রামটাকে মন ভরে দেখে নেয়। সে জানে না ভাগ্য এবার তাকে নিয়ে কোন নতুন খেলায় মাতবে। তাও মনের কোথাও একটা ভরসা পাচ্ছে। মনে হচ্ছে এবার হয়তো ভাগ্য তার প্রতি সদয় হবে। সমাপ্তি।